নমস্কার, আমি অমিতাভ আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য আরেকটি পর্ব এবং অমিতাভর। আজকের এবং অমিতাভর পর্বটি শুরু করব বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন অভিনেতা যার নাম উত্তম কুমার, তাকে নিয়ে একটা ছোট্ট ঘটনা দিয়ে। রাজস্থানে তপন সিনহা তিনি শুটিং করছেন জিন্দের বন্দি। এই জিন্দের বন্দি শুটিং করার সময় উত্তম কুমারের বেশ কিছু দৃশ্য ছিল ঘোড়ায় চড়ে যাতায়াতের। তো সেই ঘোড়ায় চড়ার যে দৃশ্যগুলো সেগুলো নিয়ে একটু চিন্তিত ছিলেন তপন সিংহ। তিনি উত্তম কুমারকে বলেছিলেন যে দেখো, তুমি শুধু একটু প্র্যাকটিস করার মতো করে ঘোড়াটাতে চড়াটা শুটিংয়ের সময় ওইটুকু অংশ তুমি শুধু থেকো, বাকি সময়টা আমি ড্যামি দিয়ে কাজ মিটিয়ে নেব। কিন্তু উত্তম কুমার তার আগে থেকেই ঘোড়া চড়া জানতেন। শুধু জানতেন না, যথেষ্ট ভালোভাবে ঘোড়ায় চড়া অভ্যস্ত ছিলেন। এবং তখন তিনি বলেছিলেন যে না, আমি নিজেই পুরোটা করব, অসুবিধা হবে না। এবার তপন সিংহ তিনি চিন্তা করছিলেন যে কলকাতা শহরে ঘোড়ায় চড়া অভ্যেস করা আর রাজস্থানের পাথুরে সেই রাস্তায় ঘোড়া চালিয়ে সেটাকে শ্যুট করার সময় সেখানে অভিনয় করতে করতে ঘোড়ায় চড়া, সেটা বোধহয় একটু কঠিন হবে। কিন্তু উনি উত্তম কুমার যে চরিত্রের মধ্যে ঢুকতেন, সম্পূর্ণটা ঢুকে যেতেন সেই চরিত্রের বিন্যাসে, তার মধ্যে আন্তরিকতা আর অভিনয়কে ভালোবাসা উত্তম কুমার। তাই জিন্দের বন্দিতে পুরোটাই ঘোড়ায় চড়া দৃশ্যগুলো নিজেই অভিনয় করেছিলেন। সেখানে কোনো ড্যামির প্রয়োজন পড়েনি সম্পূর্ণ সিনেমাটাতে। এর আগে উপহার বলে একটা সিনেমায় তপন সিংহের সঙ্গে কাজ করেছিলেন উত্তম কুমার, এবং তারপর তিনি যে ছবিটাতে কাজ করেন সেটা উত্তম কুমার নিজেই প্রযোজনা করেছিলেন। ছবিটির নাম হচ্ছে যৌতুকগৃহ। এই যৌতুকগৃহ উত্তম কুমারের প্রযোজনা এবং পরিচালক ছিলেন তপন সিংহ। একটা দারুণ সম্পর্ক হঠাৎ করে গোলমাল হয়ে গেল। বাঞ্ছারামের বাগান তৈরি করাকে কেন্দ্র করে উত্তম কুমার এবং তপন সিংহের মধ্যে বাদানুবাদ বা ভুল বোঝাবুঝি হয়। তারপর থেকে দুজন দুজনের সঙ্গে আর কখনোই কোনোদিন কাজ করেননি। তপন সিংহ একবার ভেবেছিলেন যে উত্তম কুমারের সঙ্গে এই ভুল বোঝাবুঝি বা এই দূরত্বটাকে মিটিয়ে ফেলবেন, কিন্তু তিনি যখন ভাবলেন তখন উত্তম কুমার তার কয়েকদিনের মধ্যেই আমাদের ছেড়ে চলে যান। তাই তপন সিংহেরও আক্ষেপ ছিল যে জীবনে একটা মধুর সম্পর্কের বিরতি তৈরি হলো, যেটা তিনি চাননি। কিন্তু বিরতির পরেও তো ফিরে আসা যায়, কিন্তু আসলে বিরতি নয়, সম্পর্কটার যবনিকা তৈরি হয়ে গিয়েছিল। যাই হোক, এই জিন্দের বন্দির ঘটনাটা এই কারণে বললাম কারণ উত্তম কুমার অত্যন্ত দক্ষ একজন ঘোড় সাওয়ার ছিলেন, ঘোড়া সাওয়ার। এটা হয়তো অনেকেই জানেন না। তো চলচ্চিত্র জগতে টুকিটাকি অনেক কিছু ঘটনাই তো আমাদের সামনে আসে না, যেগুলো মানে শুটিংয়ের বাইরে, ক্যামেরার বাইরে ঘটে। দেখুন, হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে আগেও অনেক কথা বলেছি, আর আজকে খুব মনে পড়ছে দুটো বিশেষ ঘটনা। একটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় তার আত্মবিশ্বাস যে পর্যায়ে ছিল তাতে স্টার তৈরি হতো, তিনি স্টার মেকার, তিনি তারকার জন্ম দিতেন। একটা ঘটনা বলি, ক্ষমা করবেন, হেমন্ত মুখোপাধ্যায় সদ্য বিবাহ করেছেন এবং ভবানীপুরে ইন্দিরা সিনেমার উল্টো দিকেই ইন্দ্র রায় রোড, সেখানে তিনি সস্ত্রীক রয়েছেন। তো সেখানে একটি যুবক একদিন এলেন যে আপনাকে কিছু গান আমি লিখি আর সুর তৈরি করি, আপনাকে আমি সেগুলো শোনাতে চাই, যদি রেকর্ড করার মতো হয় সেই জন্য। তো হেমন্ত মুখোপাধ্যায় তাকে আগে থেকে চিনতেন, দেবব্রত বিশ্বাসের বাড়িতে আলাপ হয়েছিল। তো সেই সূত্র ধরেই তিনি তাকে বললেন, হ্যাঁ আপনি শোনান, কি কি গান আপনি লেখেন বা কি সুর করেন। এবং সেই ভদ্রলোক বা সেই যুবক ততক্ষণে আইপিটি এর একজন গুরুত্বপূর্ণ সদস্য, মানে গণনাট্য সংঘের, সেটা হেমন্তবাবু জানতেন। এবার যখন তিনি গানগুলো শোনাচ্ছেন তখন
গানগুলো শুনলেন, সুরগুলো শুনলেন হেমন্তবাবু। শোনার পরে বললেন, আপনার গানগুলো খুব দারুণ এবং অসাধারণ, কিন্তু এটা স্কোয়াডের জন্য ঠিক আছে, কিন্তু রেকর্ডিংয়ের জন্য এই গানগুলো ঠিক সঠিক নয়। আপনি অন্য কিছু চিন্তাভাবনা করুন। যদি সেরকম চিন্তাভাবনায় কোনো গান হয়, তাহলে নিশ্চয়ই আমি সেই গানগুলো যাতে রেকর্ড করা যায় তার ব্যবস্থা করব। এই মুহূর্তে এই গানগুলো নিয়ে আমি কোনো কিছু আপনাকে স্বপ্ন বা আশা দেখাচ্ছি না। এবার সেই যুবক তখন চিন্তা করতে করতে বেরিয়ে যাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে, মাঝপথে চলে গেছেন এবং হেমন্তবাবু তাকে ছাড়তে আসছেন পেছনে পেছনে। হঠাৎ করে যুবক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে ঘুরে বললেন, আমি না একটা গান লিখেছিলাম, কিন্তু গানটা পুরোটা লেখা হয়নি, তো সেই গানটা যদি একবার আপনি দয়া করে শোনেন। হেমন্তবাবু বললেন, ঠিক আছে চলুন তাহলে গানটা শুনি। এই কথার পর সেই যুবক তাকে সেই অর্ধেক লেখা গানটা শোনালেন এবং সুরটা শোনালেন। হেমন্তবাবু উচ্ছ্বাসিত, বললেন, দারুণ, এই গানটা রেকর্ডিংয়ের জন্য যথেষ্ট, কিন্তু এই গানে এত নাটকীয়তা আছে এবং একটা গল্পের আকার আছে, তাই এই গানটাকে কিন্তু তাহলে শেষ করতে হবে এবং এই গানটাকে এমনইভাবে শেষ করতে হবে, মানে বাকি এতটা লিখতে হবে যে একটা রেকর্ডের দুটো পিঠেই যেন এই গানটা থাকে। এই কথা বলার পর সেই যুবক তো বাড়ি গেলেন এবং সারা রাত ধরে তিনি সেই রাতেই বাকি অংশটুকু লিখে ফেললেন এবং সুরও করে ফেললেন। এরপর হেমন্তবাবু গানটা নিয়ে খুব আশা করছেন যে একটা ভালো কিছু ফলাফল হবে এবং তিনি বলেন, আমি এই গানটা গাইব। কিন্তু মুশকিল হলো, গ্রামোফোন কোম্পানিতে যখন তিনি সেই গানটির প্রস্তাব দিলেন, তো এই গানটির বহর, আড়ে এবং বহরে এই গানটি এত বড় এবং গল্পের মতো খানিকটা বলে গ্রামোফোন রেকর্ড কোম্পানি থেকে বলে দেওয়া হলো যে এ পাঁচালি কে শুনবে, এ পাঁচালি কে শুনবে, না না এসব রেকর্ডিং করে লাভ নেই, কেউ শুনবে না, বিক্রি হবে না রেকর্ড। তখন গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির একজন সদস্য ছিলেন, যিনি আবার রেকর্ড ইন চিফ HMV-র, তিনি হচ্ছেন ক্ষিতীশ বসু। সেই ক্ষিতীশ বসুকে বিষয়টা হেমন্ত মুখোপাধ্যায় জানান এবং তার মধ্যস্থতায় তখন সেই গ্রামোফোন রেকর্ড কোম্পানি রাজি হন যে এই পাঁচালি যে বলেছিলেন গানটাকে, সেই গানটাকে রেকর্ড করার জন্য। সেই গানটা রেকর্ড হয় এবং রেকর্ড হওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে এই গানটা একটা ইতিহাস তৈরি করে এবং শুধু ইতিহাস তৈরি নয়, এই গানটা একটা, যেমন ওই আমরা বলি না যে বিভিন্ন ক্ষেত্রে বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে গেম চেঞ্জার, এই গানটা ছিল বাঙালির আবেগের সঙ্গীতের একটা গেম চেঞ্জার। কিন্তু মজা হচ্ছে কি জানেন, যিনি এই গানটির সুর করলেন এবং গানটি লিখলেন, যখন গানটি রেকর্ডিং হচ্ছেন তখন তিনি অনুপস্থিত। তার কারণ ততদিনে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছে এখানে, এবং সেই ভদ্রলোক যেহেতু রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন, তাই তিনি রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়া এড়াতে, যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে সংগঠন, তিনি গা ঢাকা দিয়েছেন বা লুকিয়ে রয়েছেন, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড, পলিটিক্যাল কথায় বলতে গেলে। এবং সেই পলিটিক্যাল অবস্থায় থেকে আন্ডারগ্রাউন্ডে থাকাকালীন তিনি সন্দেশখালীতে তারই পার্টির একটা গোপন ডেরায় ছিলেন, সেখান থেকে তিনি গানটি শুনেছিলেন। কারণ হেমন্তবাবু তার যে অ্যারেঞ্জমেন্ট, যন্ত্রানুষঙ্গ ব্যবহার, তার সুর এবং তার গানকে তার থেকে সব যেহেতু জেনে নিয়েছিলেন, তিনি নিজেই সেই সমস্তগুলো তার মতো করে, সেই যুবকের মতো করে তিনি সব কিছু প্রস্তুত করে তবেই গানটি রেকর্ড করেন। দুর্ভাগ্যের বিষয়, এই গানটি তিনি শুনেছিলেন, যার গান, যার লেখা, যার সুর, তিনি তখন আত্মগোপন করে আছেন। মজার কথা কি জানেন, যে গণনাট্যকে সংঘকে তিনি বলতেন যে আমার সঙ্গীতের বিশ্ববিদ্যালয়, এই গানটা প্রকাশিত হওয়ার পর সেই গণনাট্য সংঘ তার এই গানকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। হ্যাঁ, কিন্তু ততদিনে তার এই গান বাংলার প্রত্যেকটি প্রান্তে পৌঁছে গিয়েছে, প্রত্যেকটি মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এবং তিনি অসম্ভব জনপ্রিয় হয়ে গেলেন।
সেই জনপ্রিয়তম মানুষটি, আর যার দ্বারা তিনি জনপ্রিয় হলেন, তিনি অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়। আর এই তরুণ যুবক তিনি সলিল চৌধুরী। কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপকথা নয় সে নয়। এই গানটি গ্রামোফোন কোম্পানি বলেছিল এই পাঁচালী কে শুনবে। আজকে দেখুন এতগুলো বছর পরেও এই গানগুলোতে একটুও মরচে পড়েনি। এবং হেমন্তবাবুর আত্মবিশ্বাস আর জহুরি জহর চেনে, বেদে চেনে সাপের হাঁচি, এই কথাটি কতটাই উপযুক্ত সেটা হেমন্তবাবুকে দেখলেই বোঝা যায়। কারণ তিনি এই নির্বাচন আর পর্যবেক্ষণ ক্ষমতার অনেক ঊর্ধ্বে ছিলেন। কারণ তার কণ্ঠস্বর নিয়ে তো কোনো কথাই হবে না। কারণ ঈশ্বরের যখন গান করতে ইচ্ছে হলো, তখন তিনি হেমন্তবাবুকে পৃথিবীতে জন্ম দিয়ে এনেছিলেন। অনেকেই বলেন ওরকম ব্যারিটোন ভয়েস, ওরকম দীর্ঘকায় একটা মানুষ, মহিরু ভারতবর্ষের সঙ্গীতে বোধহয় খুব কমই এসেছেন। যদিও প্রাথমিক জীবনযাত্রায় তার সঙ্গীতের শিক্ষা সেই পাঠ সেই অর্থে ছিল না, শিখে গান করেননি তিনি প্রাথমিক জীবনে। তো এগুলো ঈশ্বর দত্ত ব্যাপার। এই প্রসঙ্গে আপনাদের আজকের এই অনুষ্ঠানটা শেষ করব যে ওই যে বলছিলাম না যে তিনি ছিলেন তারকার জন্মদাতা, স্টার মেকার। হেমন্তবাবু বম্বেতে তার কন্যা রানু মুখোপাধ্যায়, তার সঙ্গে একটি মেয়ে পড়তেন, তার নাম সারদা। তিনি দিল্লি থেকে এসছেন এবং তার কন্যার সঙ্গে সেন্ট জেভিয়ার্স বম্বেতে কলেজে পড়াশুনো করছেন। তো সেই রানুর বন্ধু আর মানে হেমন্তবাবুর কন্যা রানু এবং তার সেই বন্ধু কলেজের সোশ্যালে দুজনে মিলে গান করছেন। সেখানে আবার উপস্থিত স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। এবং ওই মঞ্চের ওপরে বসে সেই সারদা রানুর সঙ্গে গান করতে করতে দেখছেন যে তার সামনের সারিতে নিচে বসে আছেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়, যাকে হেমন্ত কুমার বলে তখন সারা পৃথিবী চেনে। এবং সে রীতিমতো নার্ভাস, তবুও গাইলেন। গান শেষ হওয়ার পর হেমন্তবাবু তার মেয়ে অর্থাৎ রানুকে ডেকে বললেন যে তোমার ওই বন্ধু খুব ভালো গায় তো, একদিন তুমি নিয়ে এসো তো ওর সঙ্গে, ডেকো তো বাড়িতে। তখন রানু বলেছিলেন হ্যাঁ ও খুব ভালো গায়, ও দিল্লি থেকে এসছে, এখানে আমাদের সঙ্গে পড়াশুনো করে, এখানেই থাকে এখন। তো একদিন রানু সেই তার বান্ধবী সারদাকে নিয়ে এলেন হেমন্তবাবুর কাছে। হেমন্তবাবু বললেন যে দেখো রানু তো সবসময় আমার সঙ্গে গাইতে পারে না, তা মঞ্চে তুমি আমার সঙ্গে গাইবে। মেয়েটার পায়ের তলার থেকে যেন মাটি সরে গেছে। এই বিশাল একটা ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে রয়েছে, আবার সে বলছে যে তার সঙ্গে গান করার কথা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে প্রণাম করেছিলেন সেদিন সেই সারদা। এবং তারপর ঘটল সেই মজার ঘটনা। একটি কলেজের অনুষ্ঠানে হেমন্তবাবু গান করতে গেছেন এবং সঙ্গে নিয়ে গেছেন এই সারদাকে। এবার মাইকে নাম ঘোষণা হচ্ছে যে হেমন্ত মুখোপাধ্যায়ের আগে সারদা গান গাইবেন। এবার যেই শুনেছে সবাই যে সারদা গান গাইবে, তখন তো সব দুর্ধর্ষ চিৎকার, চেঁচামেচি, সিটি। তার কারণ তিনি সেই সারদা কিন্তু তখনও বুঝতে পারেননি যে এত উৎসাহ, এত উত্তেজনার কারণ কি। এবার তার যখন ঘোর কাটলো, তিনি বুঝতে পারলেন এরা একটা কোথাও ভুল করছে। কারণ তিনি বাইরে থেকে শুনতে পাচ্ছিলেন যে তার নাম করে করে একটা গানের কথা বলা হচ্ছে, আর সেই গানটি হচ্ছে তিতলি উড়ি উড়ি জো চালি, তিতলি উড়ি উড়ি জো চালি। এই গানটা আসলে বিখ্যাত অভিনেত্রী গায়িকা সারদার গান, যিনি বৈজয়ন্তী মালার লিপে এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এবং একটু সুপার ডুপার হিট হয়েছিল। এবার তিনি সারদা বুঝতে পারলেন যে এরা গুলিয়ে ফেলছে, মানে তাকে ভাবছে ওই সারদা এসছেন যিনি বৈজয়ন্তী মালার লিপে বিভিন্ন বিখ্যাত গান করেছেন। তখন সারদা মঞ্চে উঠে বললেন, অল্প বয়সী মেয়ে, যে দেখুন আমি ওই সারদা নই, আমি হেমন্তদার সঙ্গে গান করতে এসেছি, আমি লতাজির গান করি। এবং সেখানে চরম বিশৃঙ্খলা, দর্শকরা কিছুতেই মানবেন না, বাধ্য হয়ে হেমন্ত মুখোপাধ্যায়কে মঞ্চে আসতে হলো। হেমন্ত মুখোপাধ্যায় তখন মঞ্চে এসে বললেন যে আমি আপনাদেরকে বলছি, আপনারা মন দিয়ে শুনুন, শান্ত হন। এই মেয়েটি, এর নাম সারদা, এ আমার সঙ্গে গাইতে এসছে এবং আজকে আপনাদের সামনে ও লতা মঙ্গেশকরের গান শোনাবে।
গানের অনুষ্ঠান শেষ হলো, সুন্দরভাবেই শেষ হলো। এবার যখন ব্যাক স্টেজে বসে আছেন, এই প্রসঙ্গে বলে রাখি, এই শারদাকে তার এক আত্মীয়, ঠিক বলবো না, তার বাবার বন্ধুর একজন স্ত্রী, যিনি কন্যার মতো দেখতেন শারদাকে, এবং শারদা তাকে মামনি বলে ডাকত। এবং বাংলা সংস্কৃতি বা কালচার, শারদা ছিল দক্ষিণের মেয়ে, শারদা কৃষ্ণমূর্তি। তো এই বাঙালি কথা, বাঙালি সংস্কৃতি সব কিছু এই মামনি তাকে তৈরি করেছিল, মানে মায়ের একেবারে মাই আর কি। তার নাম হচ্ছে প্রতিমা ভট্টাচার্য। সেই প্রতিমা ভট্টাচার্যও রয়েছেন ব্যাক স্টেজে, হেমন্ত মুখোপাধ্যায় রয়েছেন। তিনি তখন শারদাকে বললেন যে, শোনো, তোমার এই শারদা নামটা হচ্ছে গণ্ডগোলের নাম, তোমাকে আগামী দিনে বড় হতে গেলে আর অনুষ্ঠান করতে গেলে, গান গাইতে গেলে তোমার নামটা পরিবর্তন করা দরকার। তখন পাশ থেকে তার মামুনি, শারদার মামুনি অর্থাৎ প্রতিমা দেবী, তিনি বললেন, আচ্ছা হেমন্ত দা, তাহলে ওর নামটা শারদার বদলে যদি কবিতা হয় কেমন হয়? হেমন্ত খুশি হলাম, হ্যাঁ এটাই ঠিক আছে, ওর নাম আজকে থেকে মঞ্চের জগতে হবে কবিতা। জন্ম হলো দক্ষিণ ভারতের বুক থেকে উঠে আসা হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে আর এক তারকার, যিনি আমাদের সঙ্গীতময় ভারতবর্ষের ইতিহাসকে রোমাঞ্চিত করেছেন। জন্ম হলো আর এক সঙ্গীতের তারকার, আর এক নতুন উপাখ্যানের, কারণ তিনি শারদা কৃষ্ণমূর্তি সেদিন থেকে হয়ে গেলেন ভারতীয় চলচ্চিত্রেও এবং সঙ্গীতের অন্যতম নাম কবিতা কৃষ্ণমূর্তি। এবার বলি, কবিতা কৃষ্ণমূর্তি তো হলেন, কিন্তু তার প্রথম প্লেব্যাক, প্রথম নেপথ্য সঙ্গীত তখন সম্ভবত তরুণ মজুমদারই হবেন বোধহয়। তিনি একটি চলচ্চিত্র তৈরি করছেন, চলচ্চিত্রের নাম শ্রীমান পৃথ্বীরাজ, এবং সেই শ্রীমান পৃথ্বীরাজে তখন নবাগতা এই ছবিতে অভিনয় করতে এসছেন মৌহা রায়চৌধুরী। তো একটা গান আছে, যে গানটাতে কণ্ঠ দিচ্ছেন লতা মঙ্গেশকরজি, তিনি দিচ্ছেন মৌহা রায়চৌধুরীর জন্য, এবং শেষে সেই গানটার কয়েকটা লাইন গাইবেন অন্য পার্শ্ব অভিনেত্রী সন্ধ্যা রায়, তিনি গানের শেষ কয়েকটা লাইন গাইবেন। এবার লতাজি তো মৌহা রায়চৌধুরীর কণ্ঠ দিচ্ছেন, এবার এই সন্ধ্যা রায়ের লিপে কে কণ্ঠ দেবেন, ঠোঁট মেলানোতে কে কণ্ঠ দেবেন, সেই গায়িকার খোঁজার কাজ চলছে। হঠাৎ করে হেমন্ত মুখোপাধ্যায়ের মাথায় এলো এই কবিতা কৃষ্ণমূর্তির কথা। তিনি ফোন করলেন, করে বললেন, শোনো কবিতা, তোমাকে কালকে আর কলেজে গিয়ে লাভ নেই, তুমি সরাসরি অমুক স্টুডিওতে পৌঁছে যাও, সম্ভবত রাজকমল স্টুডিও হবে। যাই হোক, তো কবিতা কৃষ্ণমূর্তি এসছেন, হেমন্তবাবুর সঙ্গে দেখা হয়েছে। এবার কবিতা কৃষ্ণমূর্তি বলছেন, আচ্ছা আমি কার সঙ্গে গাইব? বলছে, তুমি তো লতার সঙ্গে গাইবে, ওই তো লতা আসছে। এইবার তো মানে পায়ের তলা থেকে মাটি সরে যাবে, কি মানে অজ্ঞান হয়ে পড়ে যাবেন কবিতা কৃষ্ণমূর্তি। জীবনে প্রথম রেকর্ডিং, প্লেব্যাক সিঙ্গিং, নেপথ্য গান করতে হবে, তাও কে, যাকে স্বপ্নে দেখে এসছেন এতদিন, ভারতবর্ষের শ্রেষ্ঠ মহিলা কণ্ঠশিল্পীদের অন্যতমা লতা মঙ্গেশকরের সঙ্গে তাকে গাইতে হবে জীবনের প্রথম প্লেব্যাক। ভাবুন অবস্থাটা। এমনকি যে কটা লাইন গাইতে হবে, রেকর্ডিংয়ের সময় সব লাইনগুলো ভুলে যাচ্ছেন কবিতা কৃষ্ণমূর্তি। পাশে লতা মঙ্গেশকর যে দাঁড়িয়ে আছে। লতাজি বিষয়টি বুঝতে পারলেন, চোখের চশমাটা একটু নামিয়ে কবিতা কৃষ্ণমূর্তির দিকে তাকিয়ে একটা আশ্বস্ত করার ভঙ্গিমাতে একটা হাসি হাসলেন। তাতে খানিকটা ভয় কাটল কবিতা কৃষ্ণমূর্তির। আর হ্যাঁ, গানটাও তিনি সত্যি সত্যি দারুণ গাইলেন। দক্ষিণের মেয়ে, বম্বেতে সঙ্গীতময় জীবনের সূত্রপাত, হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে প্রথম গান করলেন নেপথ্য সঙ্গীত শিল্পী হিসাবে লতা মঙ্গেশকরের সঙ্গে, এবং অবশ্যই তার গানের শুরুটা হলো চলচ্চিত্রে বাংলা সিনেমা দিয়ে। কবিতা কৃষ্ণমূর্তির প্রথম নেপথ্য সঙ্গীত এই বাংলা সিনেমায় শ্রীমান পৃথ্বীরাজ চলচ্চিত্রে লতা মঙ্গেশকরের সঙ্গে দ্বৈত কণ্ঠে তিনি গান গেয়ে প্রথম
তার সঙ্গীতময় জীবনের চলচ্চিত্রের প্রবেশ ঘটিয়েছিলেন। হ্যাঁ, এভাবেই তো ইতিহাস তৈরি হয়, এভাবেই অনেক অজানা ঘটনা চলে আসে আমাদের সামনে, আর আড়ালে থাকা সেই মানুষগুলোকে নতুন নতুন করে আমরা খুঁজে পাই। হেমন্ত মুখোপাধ্যায় শুধু একজন বড় গীতিকার, সঙ্গীত পরিচালক বা কণ্ঠসঙ্গীত শিল্পী নন, তিনি একজন কিং মেকার, কুইন মেকারও বটে। তারকাদের তৈরি করতেন তিনি। আজকের মতো এবং অমিতাভ এখানেই শেষ করি। আগামী পর্বে আবার অনেক অজানা ঘটনা প্রবাহনী কিংবা চেনা মানুষদের অজানা ঘটনা নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।